সুপ্রীতিদের বাড়ির পাশেই একটা বিরাট বড় আমের বাগান আছে। আর প্রত্যেক বছর গরমকালের শুরুতেই সেই বাগানের আম গাছে কাঁচা পাকা আম ভরে ওঠে। তাই গরমকালটা তাদের বাড়ির জন্য ভীষণই আনন্দের সময়, কারণ তারা প্রত্যেক দিন কাঁচা মিঠা আম খায়। আর যখন হিমসাগর আম, গোলাপ খাস আম, ফজলি আম পেকে যায় তখন তারা পাকা আম খায়। এমনই একদিন ঝড়ের সময় তাদের বাগানে টুপটাপ করে আম পড়ে, আর তখনই সুপ্রীতি তার বাবা মায়ের সঙ্গে বাগানে গিয়ে আম কুড়িয়ে নিয়ে আসে। মা, আমরা তো প্রত্যেকদিন আম কেটে খাই, আজকে একটু আম দিয়ে অন্য রকমের খাবার বানাও, আমার একটু অন্য কিছু খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আজকে আমি তোকে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খাওয়াবো। আগের দিন আমি ফোনে দেখছিলাম কত সুন্দর করে কাঁচা মিঠা আর পাকা আম দিয়ে মশলা মিশিয়ে ম্যাঙ্গো ফুচকা বানানো যায়। তুই তো ফুচকা খেতেও ভালোবাসিস আর আম খেতেও ভালোবাসিস, তাই দুটো মিশিয়ে আজকে আমরা সবাই মিলে ম্যাঙ্গো ফুচকা খাবো। মায়ের কথা শুনে সুপ্রীতি ভীষণই খুশি হয়। আর তখনই মায়াদেবী রান্নাঘরে গিয়ে ভালো করে ম্যাঙ্গো পেস্ট করে তার মধ্যে নুন, ঝাল, তেঁতুল, লঙ্কা, টক, লেবু ইত্যাদি মিশিয়ে ম্যাঙ্গো ফুচকা তৈরি করে। আর সবাই মিলে যখন একসঙ্গে বসে সেই ম্যাঙ্গো ফুচকা খায় তখন সুপ্রীতির ছোটবেলার বন্ধু ঝর্ণা তাদের বাড়িতে আসে। তোরা কি খাচ্ছিস রে? কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, পুরো পাকা পাকা আমের গন্ধে বাড়ি একেবারে ভরে গেছে। আমরা ম্যাঙ্গো ফুচকা খাচ্ছি, তুই খাবি নাকি? আসলে ঝড়ের সময় আমি মাকে বললাম ম্যাঙ্গো দিয়ে একটা নতুন ধরনের ডিশ বানাতে, তাই মা আমাকে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে দিয়েছে। আয়, তুইও চলে আয়, আমরা একসঙ্গে বসে ম্যাঙ্গো ফুচকা খাবো। ম্যাঙ্গো ফুচকা, দারুণ ব্যাপার তো। এই বলে দুই বান্ধবী বেশি বেশি করে ম্যাঙ্গো ফুচকা খেতে শুরু করে। আর এরকম সুস্বাদু ম্যাঙ্গো ফুচকা খাওয়ার পর ঝর্ণার ভীষণই ভালো লাগে, তাই সে বাড়িতে ফিরে গিয়ে তার মাকে ম্যাঙ্গো ফুচকার ব্যাপারে জানায়। মা, তুমি তো আমাকে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খাওয়াতে পারো। যখনই আমি তোমার কাছে ফুচকা খেতে চাই তখনই তুমি 10 টাকা দিয়ে বাইরে থেকে ফুচকা এনে খাওয়াও। আমি কিন্তু আর বাইরের ফুচকা খাবো না, আমি এবার ম্যাঙ্গো ফুচকা খাবো, আর তুমি আমাকে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে দেবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন আমের বাজার দর তুই জানিস, 100 টাকা আমের কেজি। সুতরাং 100 টাকা দিয়ে আম কিনে এনে আমি তোকে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খাওয়াতে পারবো না, অত টাকা আমাদের কাছে নেই। সাধারণ 10 টাকার ফুচকার সঙ্গে ও আবার ম্যাঙ্গো ফুচকার তুলনা করছে। মায়ের মুখে এমন কথা শুনে ঝর্ণার মন খারাপ করে, কারণ তাদের কাছে সত্যিই বেশি দাম দিয়ে আম কিনে ফুচকা বানানোর মতো টাকা নেই। অন্যদিকে ঝর্ণার বান্ধবীর বাড়িতে যেহেতু অনেক বড় আমের বাগান আছে, তাই তারা প্রত্যেকদিন ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খেতে পারে। ঠিক আছে, তোমাকে ম্যাঙ্গো ফুচকা বানাতে হবে না, আমি প্রত্যেকদিন সুপ্রীতির বাড়িতে গিয়ে ম্যাঙ্গো ফুচকা খেয়ে আসবো, কারণ ওদেরকে তো আর টাকা দিয়ে আম কিনতে হয় না। কাকিমাও খুব সুন্দর করে ম্যাঙ্গো ফুচকা তৈরি করতে পারে। এভাবে ঝর্ণা বেশ কিছুদিন সুপ্রীতির বাড়িতে গিয়ে ম্যাঙ্গো ফুচকা খায়, কিন্তু মায়াদেবীর বিষয়টা পছন্দ হয় না। আর একদিন সন্ধ্যা হতে না হতেই ঝর্ণা সুপ্রীতিদের বাড়িতে ম্যাঙ্গো ফুচকা খেতে চলে আসে। আর তখনই ঝর্ণা সুপ্রীতি এবং তার মাকে কথা বলতে শোনে। আসলে মায়াদেবী ঝর্ণার ব্যাপারে এমন কিছু কিছু কথা বলে যেটা শুনে ঝর্ণার ভীষণ পরিমাণে খারাপ লাগে। প্রত্যেকদিন সন্ধ্যা হতে না হতেই তোর ওই ভিখারি বান্ধবী ম্যাঙ্গো ফুচকা খেতে চলে আসে, আর তারপর ফুচকা খাওয়া হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা তোর সাথে গল্প করবে আর তোর পড়ার সময়টা নষ্ট করে দেয়। আমি কিন্তু আজকে ওকে একদম সহ্য করব না। তুই তোর বান্ধবীকে পরিষ্কারভাবে আমাদের বাড়িতে আসতে বারণ করে দিবি। মা, তুমি একটু আসতে বলো, ঝর্ণা এখনই চলে আসবে, আর এই কথাগুলো শুনলে ওর কিন্তু খারাপ লাগবে। তুই চুপ কর, বেশি বন্ধু পিরিত দেখাতে হবে না। শুনলে শুনবে, আমার কিছু যায় আসে না। গরিব কোথাকার, আম কিনে ফুচকা বানিয়ে খেয়ে নি। রোজ রোজ আমাদের বাড়িতে এসে ফ্রিতে ম্যাঙ্গো ফুচকা খেয়ে ওর লোভ বেড়ে গেছে, আর তুই ওকে কিছু বলিসও না। এমন সময় ঝর্ণা তাদের সব কথা শুনে ফেলে, আর সে মনে মনে খুবই দুঃখ পায়। কাকিমা আমার সম্বন্ধে এসব কথা ভাবে। এদিকে পরীক্ষার সময় সুপ্রীতি যখন কিছু পারে না তখন আমি ওকে সবসময় সবকিছু বলে দিই, আর এখন আমি কিছুদিন ম্যাঙ্গো ফুচকা খেতে আসছি বলে আমাকে কেমন কথা শোনাচ্ছে। আমার ফ্রিতে ম্যাঙ্গো ফুচকা খাওয়ার কোনো দরকার নেই। এই বলে ঝর্ণা তখনই নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু এমন সময় সুপ্রীতি তাকে বারে বারে ফোন করলেও ঝর্ণা কিছুতেই তার ফোন ধরতে চায় না, যার ফলে সুপ্রীতিরও খুবই খারাপ লাগে। কারণ সুপ্রীতি খুব ভালো করেই বুঝতে পারে যে ঝর্ণা তার এবং তার মায়ের সমস্ত কথা শুনে ফেলেছে।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর ঝর্ণাকে যেহেতু দেখতে খুবই সুন্দর, তাই ঝর্ণার জন্য একদিন এক বড়লোক বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ আসে। আর বিয়ের আগেই ঝর্ণা এবং প্রীতম একদিন দেখা করতে যায়। সেদিন কি ব্যাপার ঝর্ণা, তোমায় তো কখন থেকে বলছি তুমি কিছু খাও, কিন্তু তুমি তো কিছুই খাচ্ছ না। সামনে কত ভালো ভালো পিৎজার দোকান আছে, তারপর নুডলস পাওয়া যাচ্ছে, বিরিয়ানি রয়েছে, তবু তুমি কিছুই খাবে না? না, আসলে আমার এসব খেতে ভালো লাগে না। আমি যেই খাবারটা খেতে ভালোবাসি সেটা আমি কোথাও দেখতে পাচ্ছি না। আরে তুমি কি এমন খাবার ভালোবাসো যে এত কিছু খাবারের মধ্যেও সেই খাবার পাওয়া যাবে না? তুমি আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাকে সেটা খাওয়াবো। আমার ভীষণ ম্যাঙ্গো ফুচকা খেতে ইচ্ছা করছে, কিন্তু এখানে কোথাও ম্যাঙ্গো ফুচকা পাওয়া যায় না, তাই আমি কিছু খাবো না। ঝর্ণার কথা শুনে প্রীতম হেসে ওঠে। আর এমন সময় প্রীতম একটা বড় দোকান থেকে বেশি বেশি করে আম কিনে নিয়ে আসে আর ঝর্ণাকে নিয়ে একটা ফুচকার দোকানে চলে যায়। দাদা, আমার হবু বউয়ের ভীষণ পরিমাণে ম্যাঙ্গো ফুচকা খেতে ইচ্ছা করছে, আর এই যে আমি আম কিনে নিয়ে এসেছি। আপনি আমার বউয়ের জন্য স্পেশাল ম্যাঙ্গো ফুচকা বানিয়ে দিন তো, তাতে আপনার যত টাকা দরকার হয় আমি আপনাকে দেবো, কোনো অসুবিধা নেই। প্রীতমের এরকম ব্যবহার দেখে ঝর্ণা ভীষণ পরিমাণে প্রসন্ন হয় আর ফুচকাওয়ালা ঝর্ণার জন্য বেশি বেশি করে ম্যাঙ্গো ফুচকা বানাতে শুরু করে দেয়। আর আজকে ঝর্ণা বহুদিন পর মনের সুখে 100টা ম্যাঙ্গো ফুচকা খেয়ে নেয়। প্রীতম, তুমি খুব ভালো। আমার ম্যাঙ্গো ফুচকা খেতে ইচ্ছে হচ্ছে বলে তুমি স্পেশালি আম কিনে আমাকে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খাওয়ালে। এত ভালো মানুষ এখনকার দিনে পাওয়া যায় না। আমার একটা বান্ধবী ছিল, ওদের বাড়িতে একটা বড় আমের বাগান ছিল, তাই ওরা প্রত্যেকদিন ম্যাঙ্গো ফুচকা খেত। আর আমিও ওদের বাড়িতে ম্যাঙ্গো ফুচকা খেতে যেতাম, কিন্তু আমি গরিব বলে ওরা আমাকে বেশি দিন ফ্রিতে ম্যাঙ্গো ফুচকা খাওয়ায়নি। আর একদিন আমার বান্ধবীর মা আমাকে ভীষণ অপমান করেছে। ছাড়ো, এখন সব পুরানো দিনের কথা ভেবে লাভ নেই। এখন তোমার আর কোনো কিছুরই অভাব নেই, তাই তোমার যখনই ম্যাঙ্গো ফুচকা খেতে ইচ্ছা করবে আমি তখনই তোমাকে ম্যাঙ্গো ফুচকা খাওয়াবো, বুঝেছো? এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে। আর এরই মধ্যে ঝর্ণা এবং প্রীতমের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রীতম তার বউয়ের জীবনে কোনো কিছুর অভাব রাখে না, কারণ যখনই ঝর্ণা ম্যাঙ্গো ফুচকা খেতে চায় তখনই প্রীতম বেশি বেশি করে টাকা দিয়ে ম্যাঙ্গো কিনে নিয়ে আসে আর তারা দুজনে মিলে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খায়। এমনই একদিন, তোমাকে কবে থেকে বলছি আমাকে 1 কেজি আলফানসো আম কিনে দাও, কিন্তু তুমি কিছুতেই কিনে নিয়ে আসছো না। তুমি যদি আজকে আলফানসো আম কিনে না নিয়ে আসো তাহলে আমি কি করে ফুচকা খাবো বলো তো? আর আমি কালকে আলফানসো কিনতে গিয়েছিলাম, কিন্তু 1000 টাকা কিলো দেখে আর কেনার সাহস করতে পারিনি। কিছুদিন অপেক্ষা করো, কদিন পরে আলফানসো আমের দাম কমে যাবে, আর তারপর আমি তোমাকে আম কিনে নিয়ে এসে দেবো। ও বাবা, এই নাকি কিছুদিন আগে পর্যন্ত তুমি আমার জন্য দামি দামি আম কিনে নিয়ে আসছিলে যাতে আমি ম্যাঙ্গো ফুচকা খেতে পারি, আর এখন 1000 টাকা দাম দেখে তুমি আর আম কিনে নিয়ে আসছো না? আমি ভালো করেই বুঝতে পেরেছি আমি বিয়ের আগে অনেক গরিব ছিলাম, তো তাই জন্য তুমি এখন ভাবছো যে আমাকে দামি আম খাইয়ে লাভ নেই। আরে তুমি আমাকে ভুল বুঝছো। ঠিক আছে, আমি আজকেই তোমার জন্য দামি আলফানসো আম কিনে নিয়ে আসবো, তারপর দুজন মিলে আবার ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খাবো। এই বলে প্রীতম সেখান থেকে চলে যায়। আর রাত্রিবেলা প্রীতম যখন অফিস থেকে ফিরে আসে তখন সে তার বউয়ের জন্য 10 কেজি আলফানসো আম কিনে নিয়ে আসে। তবে এতে করে প্রীতমের 10,000 টাকা খরচা হয়ে যায়। আর যা শুনে ঝর্ণার খুবই মন খারাপ করে। ইস, আমি তো গরিব পরিবারের মেয়ে, তাই আমার টাকার মর্ম বোঝা উচিত ছিল। আমি ম্যাঙ্গো ফুচকা খাবো এই জেদ করে আমার বরের এতগুলো টাকা খরচা করিয়ে দিলাম। আর কি করব, এই গরমের মধ্যে আজকে আমি বেশি করে ম্যাঙ্গো ফুচকা খাবো, পরে আর কখনো বায়না করব না। এই বলে ঝর্ণা রান্নাঘরে গিয়ে বেশি বেশি করে ম্যাঙ্গো ফুচকা বানায়। আর এমন সময় প্রীতমের এক দুঃসম্পর্কের মাসি তাকে ফোন করে। তাই প্রীতম রান্নাঘরে তার বউয়ের কাছে এসে বলে, ঝর্ণা, কিছুক্ষণ পর আমার মাসি আর মাসির মেয়ে আমাদের বাড়িতে আসবে, কেননা আমার মেসুর ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এতদিন ধরে ওরা জমানো টাকাই সংসার চালিয়েছে, কিন্তু এখন ওদের খুব খারাপ অবস্থা, তাই জমি জমা বিক্রি করে দেবে, আর তার আগে কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ নিশ্চয়ই, তুমি আবার আমাকে জিজ্ঞাসা করতে আসলে কেন? মানুষের বিপদের সময় মানুষের পাশে দাঁড়াতে হয়, তাই তুমি ওনাদেরকে আসতে বলো। আজকে আমি ওনাদেরকেও আমার হাতের ম্যাঙ্গো ফুচকা খাওয়াবো। এমন সময় বউয়ের ভালো মনের পরিচয় পেয়ে প্রীতম খুবই খুশি হয়। তাই সে তার মাসি এবং মাসির মেয়েকে তাদের বাড়িতে চলে আসতে বলে। আর এদিকে ঝর্ণা বেশি বেশি করে ম্যাঙ্গো ফুচকা তৈরি করে রাখে। কিছুক্ষণের মধ্যেই ঝর্ণার বাড়িতে কলিং বেল বেজে ওঠে। আর ঝর্ণা তখন দরজা খুলে দেখে যে মায়াদেবী এবং সুপ্রীতি দুজনেই সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা দুজনেই ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকে। আর তাদেরকে দেখে বোঝা যায় তাদের অবস্থা খুবই শোচনীয়। কিন্তু প্রীতমের বউ হিসেবে ঝর্ণাকে দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। ঝর্ণা, তুই এখানে কি করছিস? কেন কাকিমা, আমাকে দেখে অবাক হচ্ছ কেন? আমি তো প্রীতমের বউ। তোমরা একে অপরকে চেনো নাকি?
আমি বিয়ের আগে তোমাকে একটা গল্প বলেছিলাম মনে আছে প্রীতম, যে আমার এক বান্ধবীর মা আমি গরিব বলে আমাকে অনেক অপমানজনক কথা শুনিয়েছিল। আর তারা হলো কিন্তু এনারাই। আমি প্রত্যেকদিন এনাদের বাড়িতে ফ্রিতে ম্যাঙ্গো ফুচকা খেতে যেতাম, আর তাই জন্য মায়া কাকিমা আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাতো। তারপর থেকে আমি আর কিছুতেই এনাদের বাড়িতে যেতাম না। কিন্তু আজকে এনাদের এই পরিস্থিতিতে দেখে আমার খুবই খারাপ লাগছে। ঝর্ণা এমন কথা বললে সুপ্রীতি এবং তার মা দুজনেই ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে, কারণ তারা সত্যি এককালে ঝর্ণার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। কিন্তু এখন ঝর্ণা বিয়ের পর অনেক বড়লোক হয়ে যায়, আর তার কাছে টাকা পয়সারও কোনো অভাব নেই। তোকে আমি অনেকবার ফোন করেছিলাম ঝর্ণা, কিন্তু তুই আমার ফোন ধরিসনি। আমার মা তোর সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন, আমি কিন্তু তোকে খুব ভালোবাসতাম। আর তুই প্লিজ আমার মাকে ক্ষমা করে দে, আমি আমার মায়ের হয়ে ক্ষমা চাইছি। সত্যি বড়লোক হওয়ার অহংকারে আমি তখন মানুষকে মানুষ বলে জ্ঞান করতাম না। আর তুই তখন কেবলমাত্র ম্যাঙ্গো ফুচকা খাবি বলে আমাদের বাড়িতে আসতিস, তাই আমার পছন্দ হতো না। কিন্তু এখন আমাদের অবস্থা দেখ, খাবার কিনে খাওয়ার মতো টাকা পয়সা নেই, তাই আজকে তোর দরজার সামনে এসে দাঁড়াতে হচ্ছে। আমাদেরকে ক্ষমা করে দে মা। গরিবদেরকে অপমান করার জন্য উপরওয়ালা হয়তো আজকে আমাদের শাস্তি দিচ্ছে। এখন ছেড়ে দাও এসব কথা, আমি তোমাদেরকে অপমান করতে পারবো না। আমার বর বাজার থেকে দামি আলফানসো আম নিয়ে এসেছে, আর আমি খুব ভালো করে ম্যাঙ্গো ফুচকা বানিয়েছি। চলো আমরা সবাই একসঙ্গে বসে ম্যাঙ্গো ফুচকা খাবো। আর হ্যাঁ, পুরানো দিনের কথা আমি সব ভুলে গেছি। তোমরাও দয়া করে পুরানো দিনের কথা মনে করে কষ্ট পেও না, কেমন? তোমাদের যখনই কোনো সমস্যা হবে তোমরা আমার কাছে চলে আসতে পারো। সত্যি আমি তোমার মতো বউ পেয়ে খুব খুশি। তোমার মতো ভালো মানুষ আর দ্বিতীয় হয় না। সেদিন মায়াদেবী এবং তার মেয়ে সুপ্রীতি বারে বারে ঝর্ণার কাছে ক্ষমা চাইতে থাকে, আর ঝর্ণাও তাদেরকে ক্ষমা করে দেয়। আর সেদিন তারা একসঙ্গে বসে সবাই মিলে বেশি বেশি করে ম্যাঙ্গো ফুচকা খায়। আর যতদিন তারা ঝর্ণার বাড়িতে থাকে, ঝর্ণা প্রত্যেকদিন তাদেরকে দামি দামি আম কিনে নিয়ে এসে ম্যাঙ্গো ফুচকা বানিয়ে খাওয়ায়। কঙ্কনা একজন আন্ডারকভার এজেন্ট ছিল, কিন্তু এই কথা তার হবু স্বামী ছাড়া আর কেউ জানতো না। হঠাৎই বাংলোর মধ্যে লুকিয়ে থাকা দুজন প্রখ্যাত গুন্ডার গ্রেপ্তার করার কাজ কঙ্কনার উপর এসে পড়ে। বাংলোতেই ওই গুন্ডাগুলো লুকিয়েছিল। হঠাৎই কঙ্কনা সেই বাড়িতে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর সেই বাংলোতে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার আসল উদ্দেশ্য হলো প্রত্যেক পদক্ষেপে ওই ক্রিমিনালগুলোর উপর নজর রাখা। আর সেই বাড়িতেই তার মেয়ে বিয়ে করছে শুনে ছায়াদেবী শান্তিতে দু চোখের পাতা এক করতে পারে না। শুনেছিলাম কয়েকদিন আগে নাকি বেশ কয়েকজন গুন্ডা ওই বাংলোতে আশ্রয় নিয়েছে। তুইও তো আমার সাথে খবর দেখেছিলিস, আর তারপরে তুই এমন সিদ্ধান্ত কেন নিচ্ছিস? তুমি কেন চিন্তা করছো মা? তোমার কি মনে হয় আমরা কোনো খোঁজ খবর না নিয়েই ওই বাড়িটাকে ভাড়া করেছি? আরে বাবা, আমরা সব দেখে শুনেই নিয়েছি। ওখানে আর কোনো সমাজবিরোধী লোক লুকিয়ে নেই। একটা বিয়ে মানে তো 3-4 জনের ব্যাপার নয়, কয়েকশো লোক সেখানে থাকবে। আমি চাই না তোর একটা ভুলভাল সিদ্ধান্তের জন্য আমাদের কোনো আত্মীয়র ক্ষতি হোক। তুমি একদম ভেবো না। তুমি আমার বিয়েতে কি কি শাড়ি গহনা পরবে সেগুলো তুমি একদম ভেবো না মা। তুমি বরং আমার বিয়েতে কি কি শাড়ি গহনা পরবে সেগুলো বরং গোছগাছ করা শুরু করো। আমি যাই, আমার একটু কাজ আছে। তুই আর তোর কাজ, মায়ের সাথে দুদণ্ড বসে কথা বলবি তারও তোর সময় নেই। কি এত কাজ তোর? একজন রিসেপশনিস্টের এত কাজ কি করে থাকতে পারে? তোকে দিয়ে এতই যখন কাজ করাই, তাহলে তোকে একটু প্রমোশনও তো দিতে পারে। আরে মা, আমি না থাকলে কোথায় কি হবে সেগুলো লোকেদেরকে কে বলবে? সেই কারণেই তো আমার কাজের এত ব্যস্ততা। এই বলে কঙ্কনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। কঙ্কনা এবং তার হবু স্বামী তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের বিয়ের জন্য ঠিক করা বাংলোটা দেখতে যায়। বাংলোটা বাইরে থেকে যেমন সুন্দর, ভেতর থেকেও ততটা সুন্দর ছিল। তবে পরিচর্যার অভাবে সেটা আজকাল একটু অপরিষ্কারই থাকে। সারা শহর জুড়ে এত বাড়ি থাকতেও তোদের ওই ভূতের বাড়িটাই পছন্দ হলো। বাড়িটার কি অবস্থা! এই ঘরটার জন্য তোদের কত ভাড়া দিতে হচ্ছে সেটা আমি জানি না, তবে এটা পরিষ্কার করতে গেলে বেশ অনেক টাকাই মজুরি দিতে হবে। দেখ, সবার মতো সাদামাটা বিয়ে করার ইচ্ছা আমার নেই। সুন্দর সুন্দর সাজানো গোছানো হল বা বাংলাতে অনেকেই বিয়ে করে। এরকম একটা রোমাঞ্চকর বাড়িতে বিয়ে করলে তবেই তো আসল মজা। এই বাড়িটা দেখে যদি কোনো অতিথি তোদের বিয়েতে না আসে, তখন এভাবে সমস্ত টাকা জলাঞ্জলি দিয়ে দিবি? যদি নাও আসে তাহলেও আমরা এখানেই বিয়ে করব, কারণ বিয়ে তো মানুষের একবারই হয়। সেই একবারই তার বিয়ে নিয়ে ছোটবেলা থেকে যে সমস্ত স্বপ্ন আছে সবকিছু পূরণ করে নেওয়ার চেষ্টা করতে হয়। তাই বুঝি তোর ছোটবেলা থেকে ভূতের বাড়িতে বিয়ে করার স্বপ্ন ছিল? কিরকম পাগল মেয়ে রে তুই!
ভূতের বাড়িতে বিয়ে করার স্বপ্ন ছিল না ঠিকই, তবে অনেক পুরানো আমলের ঐতিহ্যবাহী কোনো বাড়িতে বিয়ে করার স্বপ্ন ছিল। সেই কারণেই তো আমরা এই বাংলোতে বিয়ে করব বলে ঠিক করেছি। কঙ্কনের এই কথা শুনে তার বন্ধুরা আর কিছু বলে না। তারা এদিক ওদিক ঘুরে ঘুরে বাড়িটা দেখতে থাকে আর কোথায় কিভাবে কি ঠিকঠাক করতে হবে সেসব লক্ষ্য করতে থাকে। এভাবেই কঙ্কনা এবং তার বন্ধু বান্ধবরা প্রায় দিনই বাংলোটায় আসা শুরু করে। এতে অন্য কোনো রকমের অসুবিধা না হলেও সেই বাংলোতে থাকা লোকেদের বড্ড অসুবিধা হয়। কিভাবে তারা কঙ্কনা এবং তার বন্ধুদের এই বাড়িতে আসা বন্ধ করবে এই নিয়ে তাদের মধ্যে বেশ ভালো রকমের আলোচনা চলতে থাকে। এই চুরির মালগুলো লোকানোর জন্য তুই আর কোনো বাড়ি পেলি না? এই বাড়িটা যে বিয়েতে ভাড়া দেওয়া হয় সেটা তুই জানতিস না? 3টে বোমার কারখানা লুট করে যা জিনিস আমরা পেয়েছি তার সবটাই এই বাড়িতে আছে। এদের বিয়ে বাড়িতে আসে কোনো অতিথি আমাদের জিনিসপত্রগুলো পেয়ে গেলে কি হবে বলতো? অকারণে আমার উপর চিৎকার করিস না। চুরি করার দায়িত্ব আমার, চুরি করে জিনিসগুলো লোকানোর দায়িত্বও আমার, আর সেই জিনিসগুলো কোথায় রাখতে হবে সেই বাড়িটা খোঁজার দায়িত্বও আমার। তাহলে তোকে আমার দলে কি করতে রাখা হয়েছে? হ্যাঁ, আরে বাবা, তোর কাজে কি আমার কোনো সন্দেহ করছি? কিন্তু এই বাড়িটা যখন বিয়ের জন্য ভাড়া দেওয়াই হয় তখন তুই কেন দেখে শুনে এই বাড়িটা পছন্দ করলি বলতো আমাদের জিনিসপত্রগুলো লুকানোর জন্য? আমি জানতাম না এই বাড়িটা ভাড়া দেওয়া হয়। এত পুরনো একটা বাংলো কেই বা নিজের বিয়ের জন্য ভাড়া করে বলতো? ছেলে মেয়ে দুটোর মাথা খারাপ হয়ে গেছে হয়তো, তাই জন্য এরকম একটা জায়গায় বিয়ে করতে চাইছে। আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে এদেরকে ভাগাতেই হবে। এভাবেই তারা নিজেদের মধ্যে নানান রকমের আলোচনায় মশগুল হয়ে থাকতো। তারা সিদ্ধান্ত নেয় কঙ্কনা কিংবা অন্য কেউ সেই বাংলোতে এলেই তারা যেভাবেই হোক তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেবে। অন্যদিকে কঙ্কনা এবং অজিতের সেই বাংলো বাড়িতে আসা বাড়তেই থাকে। সেই বাংলোটাকে প্রত্যেকদিন একটু একটু করে পরিষ্কার করে তারা বিয়ে বাড়ির সাজে সাজাতে থাকে। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন আমি এখনো ভাবতে পারছি না সত্যি সত্যি এই বাংলোতেই আমার বিয়ে হবে। ছোটবেলায় যখনই এই বাংলোর পাশ দিয়ে যেতাম তখনই হা করে এটার দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম মানুষ কত ভাগ্যবান হলে এরকম একটা বাড়িতে থাকার সুযোগ পায়। এই বাড়িটা তোমার এত পছন্দ কেন? যদিও বাড়িটা আমারও খুব পছন্দ হয়েছে, তবে এই বাড়ির পুরানো কোনো রহস্যের ব্যাপারে আমার কিছুই জানা নেই। এটা আসলে কোনো এক ব্রিটিশ অফিসারের বাড়ি ছিল। খুব রাগী লোক ছিলেন, কিন্তু উনি এই বাড়িতে একাই থাকতেন নিজের কাজের লোকেদের সাথে। কাজের লোক যে ছিল তাকে উনি একবার ওনার ঘর থেকে টাকা চুরি করতে দেখে ফেলেছিলেন। সে কি? তারপর 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 কি হলো? আমার তো সবই শুনতে ইচ্ছা করছে। তারপর আর কি, নিজের ছেলের মতো যাকে ভালোবাসতেন তাকে নিজের হাতে রাখা বন্দুক দিয়েই খুন করে ফেললেন। ওনার বিশ্বাসঘাতকদের একদম পছন্দ নয়, আর এই খুনের শাস্তি যে কত কঠিন সেটা বুঝতে পেরে তিনি নিজেও সেদিন নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। তারপরে এই বাড়িতে থাকতে লোক আছে? লোকের বুকের পাটা আছে বলতে হবে। যারা এই বাড়িতে থাকতে এসেছে তারা সবাই 1-1.5 সপ্তাহের মধ্যে বাড়িটা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি এই বাড়িতে সময় কাটানোর স্বপ্নটা ছাড়তে পারিনি। অন্য কোনোভাবে তো এখানে আসা সম্ভব নয়, তাই ঠিক করলাম এই বাংলোতেই আমি বিয়ে করব। বাংলোর ভিতরে লুকিয়ে থাকা মুকেশ এবং মৈনাকের কঙ্কনার বলা গল্পগুলো বেশ পছন্দ হয়। তারা তখনই ঠিক করে নেয় কিভাবে কঙ্কনা, অজিত এবং তার বন্ধু বান্ধবদের ওই বাংলো বাড়িটা থেকে তারা তাড়াতে পারবে। তারপর থেকেই কঙ্কনা কিংবা অন্য কেউ সেই বাংলোতে এলেই বাংলোর মধ্যে অদ্ভুত অদ্ভুত কাজকর্ম শুরু হয়ে যায়। এই সমস্ত ঘটনাতে বাকিরা খুব ভয় পেলেও কঙ্কনা একেবারেই ভয় পায় না। সে নির্দ্বিধায় প্রত্যেকদিন ওই বাড়িতে যাওয়া আসা করতেই থাকে। কঙ্কনা আর অজিতকে ভয় দেখাতে না পেরে মুকেশ এবং মৈনাক ভূতের মতো গলা করে তাদেরকে বিরক্ত করতে শুরু করে। তোদের এত বড় সাহস, তোরা আবার এই বাড়িতে এসেছিস? এই বাড়িতে আমার মালিক আমাকে খুন করেছিল, এই বাড়িতে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে, তাই এই বাড়িতে আমি কাউকে আসতে দেব না। হ্যাঁ, আমরা তো বাকিদের মতো তোমাদের এই বাড়িতে থাকতে আসিনি। এই বাংলোটা ছোটবেলা থেকে আমার খুব প্রিয়। এই বাড়িতে বিয়ে করার আমার ইচ্ছা। আমাদের বিয়েটা হয়ে যেতে দাও, তারপরেই আমরা এখান থেকে চলে যাব। না না, একেবারেই না। আমি কিছুতেই এটা হতে দিতে পারবো না। এই বাড়িতে আর আমার কাজের লোক ছাড়া আর কেউ থাকবে না। তোরা আমাদের ঘরের জিনিসপত্রে হাত দিচ্ছিস, তাই তো? দিন রাত উল্টো পাল্টা ভাবে ঘরে জিনিসপত্র সাজিয়ে রাখছিস, এসব আমার একদম ভালো লাগছে না। আর 3টে দিন একটু অপেক্ষা করো। আমাদের বিয়ে হয়ে গেলে এই বাংলোতে আবার তালা পড়ে যাবে, তখন তোমরা শান্তিতে থেকো নিজেদের রাজত্বে। শুধু এই কয়েকদিন আমাদেরকে একটু ছেড়ে দাও প্লিজ। কঙ্কনার কথা শুনে মুকেশ এবং মৈনাক আবার নিজেদের মধ্যে আলোচনা করে। ঠিক আছে ঠিক আছে, এই 3 দিনই তোদের এই বাড়িতে আসার শেষ দিন হবে। এরপরে আসলে কেউ আর বেঁচে ফিরতে পারবি না, এই আমি বলে দিলাম। আর হ্যাঁ, এই ওপরের ঘরগুলো সাজাতে আসার কোনো দরকার নেই। এখানে আমরা থাকি আর আমরাই থাকবো। এই বাড়িতে কেউ আসুক আমাদের একদম পছন্দ হবে না। আমার বিয়েতে তোমাদের ঘরগুলো একটু সাজিয়ে গুছিয়ে দেবো না? এতদিন তো কেউ তোমাদের বাড়ি কখনো পরিষ্কার করেনি। আমি যেটা বলছি সেটাই শোন। আমার মালিক কিন্তু প্রচন্ড রাগী। আমি কিছু করার আগে মালিক যদি তোদের কিছু করে দেয় আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না।
এই ঘটনার পরে যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সেখানে থাকলে হয়তো ভয় পেয়ে সেই বাড়ি থেকে পালিয়ে যেত, কিন্তু কঙ্কনা এমনটা করেনি। আর করবেই বা কেন? সে তো ভালো করেই জানে বাড়ির ভেতরই কারা আছে। কিন্তু কঙ্কনার সাহস দেখে মুকেশ এবং মৈনাক বড্ড অবাক হয়। তারা ভাবে এই প্রথমবার এমন কোনো মেয়ে তারা দেখেছে যে ভূতের সাথে কথা বলে এবং ভূতের ভয় পায় না। কঙ্কনা সেই দিনের কাজ কিছুটা সামনে নিয়েই অজিতের সাথে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়েই সে একজনকে ফোন করে। হ্যাঁ স্যার, আশা করছি বাড়িতে একের বেশি লোক আছে, আর এই বাংলোর দোতলার ফ্লোরে সার্চ করলেই আপনারা যা যা চাইছেন আশা করি সবই পেয়ে যাবেন। এদের মুখ থেকে কথা বের করতে বেশ অনেকদিন সময় লেগে গেছে, তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আর মাত্র 2 দিন। এই বলে কঙ্কনা ফোনটা রেখে দেয়। তোমরা যখন জানতেই ওরা এই বাড়িতে লুকিয়ে আছে তখন এসে যদি ধরে নাওনি কেন? তাহলে এতদিন ধরে তো এত ঝুঁকি নিতে হতো না। আমরা জানি না ওদের কাছে কত টাকা আর কত বোমা বারুদ আছে। আমরা আসছি এই খবর পেলে ওরা যদি তার মধ্যে 1-2 বোমা ফাটিয়ে দিত তাহলে আমাদের অনেকেরই প্রাণ চলে যেত। আর যেই কাজ বুদ্ধি দিয়ে হয় তাতে গায়ে জোর লাগিয়ে তো কোনো লাভ নেই। সত্যি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি একজন সাধারণ সরকারি চাকরিজীবী, আমি তো কখনোই ভাবিনি এরকম কাজ আমি করতে পারবো। তবে তোমার জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হয়ে গেল। এতদিন তো সবে চোরেদের মুখ খোলাতে পেরেছি, এখনো তো ওদেরকে সামনে থেকে দেখা বাকি। সেই অভিজ্ঞতাটাও আমার হয়ে যাবে। তবে আমি যে একজন আন্ডারকভার এজেন্ট এই কথা কিন্তু তুমি কাউকে জানাতে পারবে না। জানালে হয় আমার চাকরি থাকবে না, আর না হয় আমার প্রাণ থাকবে না। না না, আমি কাউকে কিচ্ছু জানাবো না, তুমি চিন্তা করো না। তবে একটা প্রশ্ন আছে, তুমি ওদের বললে কেন আমাদের 3 দিন পরে বিয়ে? তাহলে 3 দিনের মধ্যে তো আমাদের সমস্ত আত্মীয় স্বজনদের খবর দিতে হবে। বিয়ে বাড়িতেও তো শুধু আমরা দুজনেই এসেছি, দেখলে তো ওরা আমাদের অবিশ্বাস করবে। আমার সব ব্যবস্থা করা আছে। আমাদের বিয়ের অতিথি হিসেবে যারা আসবে তারা সবে পুলিশ ফোর্সের মেম্বার। এভাবে সাধারণ মানুষের ক্ষতিও হবে না, আর এই ভয়ানক ক্রিমিনালগুলোও ধরা পড়বে। এভাবে তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলে। দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। একদম সত্যিকারের বিয়ের মতোই ওই বাংলোতে অজিত এবং কঙ্কনার বিয়ের অনুষ্ঠান চলতে থাকে। এই বিয়ের অনুষ্ঠান চলাকালীন মুকেশ এবং মৈনাক বেশ অন্যমনস্ক হয়ে পড়ে, আর তাদের এই অন্যমনস্কতার সুযোগ নিয়েই কঙ্কনা এবং অজিতের বিয়েতে আসা কয়েকজন অতিথি অর্থাৎ পুলিশের লোকজন মুকেশ এবং মৈনাককে গ্রেপ্তার করে। সাধারণ শাড়ি পাঞ্জাবি পরা লোকজন কিভাবে এমন করতে পারছে এই ভেবেই মুকেশ এবং মৈনাক দুজনেই খুবই অবাক হয়। আজকাল কি সবাই বিয়ে তেলে বন্দুক আর হাত করা নিয়ে আসে নাকি? এরকম বিয়ের অতিথি তো প্রথমবার দেখলাম। এই তোমরা কারা? ছাড়ো আমাদের, নিজেরা বিয়েতে এনজয় করার আমাদেরকেও করতে দাও। তারপরেও কেউ তাদের না ছাড়লে তারা বুঝতে পেরে যায় যে পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের সমস্ত রাগ গিয়ে পড়ে কঙ্কনার উপর। ভূত ধরাতে পুলিশ নিয়ে এসেছিলে বুঝি? কেউ কারোর বিয়েতে পুলিশ ডাকে? তোমার মতো ধরিবাজ মেয়ে তো আমি দুটো দেখিনি। আমাদের সামনে তো অত ভালো মানুষই করলে, আমি ভাবলাম হয়তো ভয় পেয়ে গেছো। শেষ পর্যন্ত তোমার মনে এই ছিল? আগে তুমি বলো তো, তুমি কে? আমি কে সেটা তোমাদেরকে জানতে হবে না, তবে একটা জিনিস জেনে রাখো, এই বাড়িতে কোনো কালেই কোনো ভূত ছিল না। ওটা তো তোমাদেরকে বোকা বানাবো বলে আমি নিজের মন থেকে একটা গল্প বলেছিলাম। তোমরাও আমার ফাঁদে পা দিয়ে একজন মালিক আর একজন চাকর হয়ে আমাকে ভয় দেখাতে শুরু করেছিলে। এই বাংলোটা আসলেই আমার ছোটবেলাতেই বানানো হয়েছিল, তাও আবার আমার বাবার হাতেই। তাই তো এই বাড়িতে বিয়ে করার আমার এত ইচ্ছে ছিল। ব্রিটিশ আমলের বাড়িতে এত ফ্যান্সি জিনিসপত্র থাকতো, এই এলাকায় এরকম ভূতের বাড়ি থাকলে তোমরা আগে খবর পেতে না? ক্রিমিনাল হয়েছে ঠিকই, কিন্তু বুদ্ধি হয়নি। মুকেশ এবং মৈনাক দুজনেই অবাক হয়ে কঙ্কনার কথা শুনতে থাকে। পুলিশ ইন্সপেক্টররা মুকেশ এবং মৈনাককে ধরে নিয়ে গেলে তাদের থাকার জায়গা থেকে প্রায় কয়েক কোটি টাকার বোমা উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে তাদের বাকি দলবলেরও খবর পাওয়া যায়। কঙ্কনা একা এত বড় ঝুঁকিটা না নিলে গোটা শহর, গোটা রাজ্য তথা গোটা দেশেরও ক্ষতি হতে পারত। এটা ভেবে সবাই তাকে বাহবা দেয়। বেশ কিছুদিন পর তাদের ঠিক করে রাখা বিয়ের তারিখেই কঙ্কনা এবং অজিতের সেই বাংলো বাড়িতেই শুভ বিবাহ সম্পন্ন হয়।